হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস এর সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের আরআরবি এএলপি এর 25শে নভেম্বর 2024 এর থার্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, একটি গাড়ি প্রথম 80 কিমি দূরত্ব 20 কিমি পার ঘন্টা গতিবেগে এবং পরের 30 কিমি দূরত্ব 30 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত কিমি পার ঘন্টা? তাহলে দেখো, প্রথম 80 কিমি গেছে 20 কিমি পার ঘন্টা গতিবেগে, আর পরের 30 কিমি গেছে 30 কিমি পার ঘন্টা গতিবেগে। গড় গতিবেগ বের করতে বলেছে। তা গড় গতিবেগ আমি কি জানি? গড় গতিবেগ মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে এক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব কত? মোট কতটা গেছে? প্রথমে 80 কিমি গেছে, তারপরে 30 কিমি গেছে, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে কত? 80 যোগ 30 মানে হচ্ছে 110। আর মোট সময় কত? দেখো, 80 কিমি গেছে 20 কিমি পার ঘন্টা গতিবেগে প্রথমেরটা, তাহলে 20 কিমি পার ঘন্টা গতিবেগে গেছে মানে কি? মানে 20 কিমি গেছে 1 ঘন্টায়। তাহলে 80 কিমি কত ঘন্টায় যাবে? তাহলে 80 কিমি যাবে হচ্ছে 80/20 ঘন্টায়, মানে কত? কাটাকুটি করলে হয় 4 ঘন্টায়। আর পরেরটা 30 কিমি গেছে 30 কিমি পার ঘন্টা গতিবেগে, মানে মানে হচ্ছে 30 কিমি গেছে 1 ঘন্টায়, তাহলে পরের 30 কিমি যেতে টাইম লেগেছে কত? 1 ঘন্টা। তাহলে মোট দূরত্ব হচ্ছে 80 আর 30 মানে 110 কিমি। আর মোট সময় কত? প্রথমের 80 কিমি যেতে লেগেছে 4 ঘন্টা, আর পরের 30 কিমি যেতে লেগেছে 1 ঘন্টা, মানে মোট সময় কত লেগেছে? 4 যোগ 1 সমান সমান 5 ঘন্টা। তাহলে গড় গতিবেগ সমান সমান কি হবে? গড় গতিবেগ সমান সমান হবে মোট অতিক্রান্ত দূরত্ব মানে 110 এত কিমি ডিভাইডেড বাই মোট সময় মানে 5 ঘন্টা বাই 5 এত কিমি পার ঘন্টা। এটা যদি আমি কাটাকুটি করি 5 দিয়ে হয় 22 হয়, তার মানে গড় গতিবেগ কত হবে? 22 কিমি পার ঘন্টা, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, পরপর 30% ছাড় ও 35% ছাড়ের সমতুল্য ছাড় কত? দেখো, যদি পরপর একবার x% ছাড় দিল, তারপরে আবার y% ছাড় দিল, তাহলে এই দুটো ছাড়ের সমতুল্য ছাড়ের একটা ফর্মুলা আছে সমতুল্য ছাড় বের করার। সেটা কি? সেটা হবে, সমতুল্য ছাড়টা হবে x প্লাস y মাইনাস x ইন্টু y ডিভাইডেড বাই 100 এত পার্সেন্ট। মানে এই দুটো সমতুল্য মানে কি? মানে এই দুটো ছাড়ের বদলে যদি একটা ছাড় দিত, তাহলে যেই ছাড়টা হতো সেটাকে বলে সমতুল্য ছাড়। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে ফর্মুলা, মানে ওই দুটো যোগ করব ছাড় দুটো, তারপরে মাইনাস ওই দুটোর গুণফল ডিভাইডেড বাই 100 এত পার্সেন্ট। তাহলে 30% আর 35% ছাড়ের সমতুল্য ছাড় কি হবে? প্রথমে ওই দুটোর যোগফল মানে 30 যোগ 35 মাইনাস ওই দুটোর গুণফল বাই 100 মানে 30 ইন্টু 35 বাই 100 এত পার্সেন্ট সমতুল্য ছাড়টা হবে। আচ্ছা, এখানে দেখো এই 0 0 কেটে যায় আর 5 দিয়ে কাটা যায়, কিন্তু আমি আচ্ছা 5 দিয়ে কাটলে কত হয়? এখানে হবে 2, এখানে হবে 7, তাহলে 30 আর 35 যোগ করলে কত? 65 65 মাইনাস 3 গুণ 7 করলে 21/2, তাহলে 21/2 মানে হচ্ছে 10.5। তাহলে 65 থেকে 10.5 বাদ দিলে কত হয়? হবে হচ্ছে 54.5 এত পার্সেন্ট। তাহলে সমতুল্য ছাড় কত? 54.5%, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, 72 কিমি পার ঘন্টা গতিবেগে গতিশীল একটি ট্রেন একটি পোস্টকে 24 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? দেখো, ট্রেনটা একটা পোস্টকে, এটা একটা ট্রেন ধরো, তাহলে এটা একটা পোস্টকে অতিক্রম করছে। পোস্ট মানে তার তো এরকম চওড়া কিছু নেই, তো একটা পোস্টকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য যতটুকু ততটা দৈর্ঘ্যই যাওয়া। যদি বলতে একটা স্টেশনকে অতিক্রম করা, মানে স্টেশন তো খানিকটা জায়গা জুড়ে রয়েছে, তাহলে একটা স্টেশনকে অতিক্রম করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্যও যাবে প্লাস আরো স্টেশনকে অতিক্রম করবে। কিন্তু একটা পোস্টকে অতিক্রম করা মানে খালি ট্রেনটার নিজের দৈর্ঘ্য যাওয়া, বা একটা মানুষকে অতিক্রম করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্যই যাওয়া। আচ্ছা, ট্রেনটার গতিবেগ কত বলেছে? 72 কিমি পার ঘন্টা। এই 72 কিমি পার ঘন্টা, এখানে দেখো সেকেন্ড রয়েছে, তাহলে কিমি পার ঘন্টা থেকে আমি কিসে নেবো? মিটার পার সেকেন্ডে নেবো। তাহলে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে 72 গুণ 5/18 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, কেন 5/18 দিয়ে গুণ করতে হয়? কারণ দেখো, কিমিকে আমি মিটারে নিচ্ছি, তাহলে কিমি থেকে মিটারে নিতে গেলে কি 1000 দিয়ে গুণ করতে হয়, আর নিচে এই ঘন্টা ছিল, ঘন্টা থেকে সেকেন্ড মানে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড মানে 3600 দিয়ে গুণ করতে হবে, তাহলে এত মিটার পার সেকেন্ড আসে। এটা কাটাকুটি করলে দেখবো 5/18 আসে, ওই জন্য 5/18 একবারে। আচ্ছা, 18 আর 72 কে কাটাকুটি করলে হয় 4, 18 এবং 72 মানে 4, 4 গুণ 5 করলে হয় 20 মিটার পার সেকেন্ড। মানে ট্রেনটার গতিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে যায় 20 মিটার। আচ্ছা, ট্রেনটা পোস্টকে কত সেকেন্ড অতিক্রম করে? 24 সেকেন্ডে, তাহলে ট্রেনটা 1 সেকেন্ডে যায় হচ্ছে 20 মিটার, তাহলে 24 সেকেন্ডে কতটা যাবে? 24 গুণ 20 মিটার, মানে কত হয়? 24 গুণ 20 করলে হয় 480 মিটার। তার মানে ট্রেনটা 20 সেকেন্ডে, এই সরি 24 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 480 মিটার, মানে এই 24 সেকেন্ডে পোস্টটাকে অতিক্রম করছে, মানে 24 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যত ততটা দূরত্ব যাচ্ছে, মানে
480 মিটারই হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য হবে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত হবে 480 মিটার, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, PQRS চতুর্ভুজে কোণ কিউ ও কোণ এস এর সমষ্টি 150 ডিগ্রি। কোণ, এখানে কোণটা হবে না, কোণ পি ও কোণ আর এর মানের অনুপাত 4:3, তাহলে কোণ আর এর মান কত? দেখো একটা চতুর্ভুজ আঁকছি আমি যে কোনো, তাহলে এর নাম দিলাম পি, কিউ, আর আর এস। আমরা কি জানি চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, মানে কোণ পি প্লাস কোণ কিউ প্লাস কোণ আর প্লাস কোণ এস হচ্ছে কত 360 ডিগ্রি। চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360, ত্রিভুজের ক্ষেত্রে হলে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এইভাবে কি বলেছে, কোণ কিউ আর কোণ এস এর সমষ্টি বলেছে 150 ডিগ্রি। তার মানে কি, তার মানে আমি লিখতে পারি কোণ কিউ প্লাস কোণ এস ইজিক্যাল টু হচ্ছে 150 ডিগ্রি। তাহলে এইটার থেকে যদি কিউ আর এস কে আমি যদি ধরি, তাহলে কি পড়ে থাকে, এই দুটো যোগফল হচ্ছে 150 ডিগ্রি, মানে আমি এর ক্ষেত্রে লিখতে পারি কোণ পি প্লাস কোণ এস প্লাস এই সরি 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 কোণ পি প্লাস কোণ আর প্লাস কোণ কিউ আর কোণ এস এর দুটো যোগফল হচ্ছে 150 ডিগ্রি, তাহলে প্লাস 150 ডিগ্রি সমান সমান হচ্ছে 360, এটা 360। আচ্ছা, তারপরে নিচে লিখছি, তাহলে কোণ পি প্লাস কোণ আর সমান সমান কি হবে, এই 150টাকে যদি ডান পাশে নিয়ে যায় তাহলে হবে 360 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, মানে হবে কত 210 ডিগ্রি, মানে কোণ পি প্লাস কোণ আর এর মান পেলাম 210 ডিগ্রি। আর কি বলে দিয়েছিল দেখো, কোণ পি ও কোণ আর এর মানের অনুপাত হচ্ছে 4:3, তাহলে আমি ধরতে পারি কি কোণ পি এর মান হচ্ছে 4x, যেহেতু 4:3 বলেছে, আর তাহলে কোণ আর এর মান হবে কত 3x। তাহলে কোণ পি এর জায়গায় 4x বসাই, কোণ আর এর জায়গায় 3x বসাই, তাহলে কি পাবো 4x প্লাস 3x সমান সমান হচ্ছে 210 ডিগ্রি, তাহলে যোগ করলে হয় 7x সমান সমান 210 ডিগ্রি, মানে x হবে কত 210/7 মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে x এর মান 30 ডিগ্রি, আমাকে বের করতে বলেছে কোণ আর এর মান, কোণ আর এর মান কত ছিল 3x, মানে কত হবে তাহলে 3 ইন্টু x এর জায়গায় 30 ডিগ্রি বসিয়ে দিই, মানে কত 90 ডিগ্রি, কোণ আর এর মান হচ্ছে 90 ডিগ্রি, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একজন ব্যক্তি তার আয়ের 1/3 অংশ 7% সরল সুদের হারে, 1/4 অংশ 8% সরল সুদের হারে এবং বাকি অংশ 10% সরল সুদের হারে জমা রাখে। যদি সে 1 বছর পর সুদ বাবদ 561 টাকা পায়, তাহলে তার আয় কত টাকা? আচ্ছা, আমি ধরছি তার মোট আয় হচ্ছে x টাকা, তার মোট আয় হচ্ছে x টাকা। তাহলে কি বলেছে দেখো, তার আয়ের 1/3 অংশ 7% সুদের হারে, মানে আয় হচ্ছে x টাকা, আয়ের 1/3 অংশ মানে কি x/3 একটা পোর্শন, তারপরে কি আরেকটা অংশ বলছে 1/4 অংশ, মানে আয় হচ্ছে x টাকা, তার 1/4 মানে x/4 আর একটা পোর্শন, আর একটা কি বলছে তাকে এবং বাকি, তাহলে বাকিটা কত, টোটাল আয় হচ্ছে x, তার থেকে ভাগ হলো x/3 আর x/4, তাহলে বাকি থাকছে কত, বাকি থাকছে হচ্ছে x মাইনাস x/3 মাইনাস x/4। যদি আমি লসাগু করি 3 আর 4 এর লসাগু হবে 12, মানে 12x মাইনাস 4x মাইনাস 3x, তাহলে কত হয় 12 থেকে 4 বাদ দিলে 8, 8 থেকে 3 বাদ দিলে হয় 5, মানে 5x মাই 12। তাহলে তিনটে অংশ কি কি পেলাম, একটা হচ্ছে x/3, একটা হচ্ছে x/4, একটা হচ্ছে 5x/12। তাহলে x/3 টা রেখেছে 7% সুদের হারে, x/4 টা রেখেছে 8% সুদের হারে, আর বাকিটা মানে 5x/12 টা রেখেছে 10% সুদের হারে। তাহলে x/3 এর সুদের হার হচ্ছে 7%, তাহলে তার এক বছরের সুদের ফর্মুলা কি PTR/100, মানে x/3 ইন্টু 7 ইন্টু 1/100, আমি একবারে 7/100 করে দিলাম। এটা হচ্ছে প্রথম অংশটুকুর সুদ, প্লাস পরের অংশটুকুর সুদ কত হবে, তাহলে 1/4 অংশটা মানে x/4 ইন্টু সুদের হার হচ্ছে ওর ক্ষেত্রে 8%, মানে 8/100, এটা দ্বিতীয় অংশটা, প্লাস তৃতীয় অংশটা কত 5x/12, মানে কত হবে সুদটা 5x/12 ইন্টু 10% সুদ, মানে 10/100। এই তিনটে সুদের যোগফলে কত বলেছে 561 টাকা এক বছর পরে, তাহলে এটা ইজিক্যাল টুই হচ্ছে 561। আচ্ছা, তো এবার দেখো 4 আর 8 কে যদি আমি কাটি তাহলে হবে 2, আর যদি 12 কে কাটি তাহলে হবে 6, 10 কে কাটলে হবে 5, তাহলে কত হচ্ছে 7x/300 যোগ 2x/100, এটা কাটলাম না 2 আর 100 কে, আমার সুবিধা হবে, যোগ 25x/600 সমান সমান হচ্ছে 561। এবার যদি 300, 100 আর 600 লসাগু করি কত হবে, লসাগু হবে 600, মানে 300 কে 2 দিয়ে গুণ করলে 600, মানে 7x কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 দুগুণে হবে 14x, প্লাস 100 কে তাহলে 6 দিয়ে গুণ করলে 600 হবে, মানে 6 গুণ 2x করলে হয় 12x, প্লাস 600 কে 1 দিয়ে গুণ করলে মানে 25x সমান সমান হবে 561। তাহলে উপরে গুলো যদি যোগ করি তাহলে 14x আর 12x মানে 26x আর 25x মানে 51x সমান সমান 600 টাকে যদি ডান পাশে পাঠাই তাহলে হবে 561 গুণ 600,
এই 51 আর 561 কে যদি কাটি, দেখো 51 কে 11 দিয়ে গুণ করলে হয় 561, মানে কাটলে 11 হবে। তাহলে x এর মান কত হলো? 11 গুণ 600, মানে 6 গুণ 11 করলে হয় 66, তারপরে দুটো শূন্য। তাহলে x টাই ধরেছিলাম তার আয়, তাহলে তার আয় কত হবে? তাহলে তার আয় হবে হচ্ছে 6600 টাকা, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 10 টাকা দিয়ে একটি পাত্র বিক্রি করে একজন দোকানদারের ক্রয় মূল্যের 1/11 অংশ ক্ষতি হয়, তাহলে পাত্রটির ক্রয় মূল্য কত? আচ্ছা, আমি এটা এক্স ধরে করতে পারি, অন্যভাবেও করতে পারি, তো আমি এক্স ধরেই করি, বুঝতে সুবিধা হবে। আমি ধরছি পাত্রটির ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, তাহলে তার ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি কত হয়েছে? ক্ষতি হয়েছে দেখো ক্রয় মূল্যের 1/11 অংশ, মানে এক্স টাকা যদি ক্রয় মূল্য হয় তার 1/11 অংশ ক্ষতি হয়েছে, মানে এক্স এর 1/11, মানে এক্স গুণ 1/11 টাকা হচ্ছে ক্ষতি। তাহলে কত সেটা? x/11। আচ্ছা, তার বিক্রয় মূল্যটা বলে দিয়েছি, বিক্রয় মূল্যটা কত বলেছে? 10 টাকা। বিক্রয় মূল্যটা বলেছে হচ্ছে 10 টাকা। তাহলে দেখো এখানে ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি হলে কি হয়? ক্রয় মূল্যটা বেশি হয়, তাই না? ক্ষতি হলে কি হয়? ক্রয় মূল্য বেশি হয়েছে, বিক্রয় মূল্য কম, ওই জন্য ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য থেকে আমি এই বিক্রয় মূল্যটা কি করে পাবো? ক্রয় মূল্য থেকে যদি আমি ক্ষতিটা বাদ দিই তবেই আমার বিক্রয় মূল্যটা পাবো। তার মানে কি ক্রয় মূল্য হচ্ছে এক্স, এক্স এর থেকে যদি আমি ক্ষতিটা বাদ দিই, মানে x/11 কে বাদ দিই, তবেই এক্ষেত্রে আমি বিক্রয় মূল্যটা পাবো, মানে 10টা পাবো। তাহলে এখানে যদি আমি লসাগু করি তাহলে কত হবে? 11x - x হবে, মানে হবে 10x সমান সমান 10। আচ্ছা, তাহলে 10x সমান সমান তাহলে হবে 10 গুণ 11, 11টা ডান পাশে পাঠালে এই 10 কেটে যাবে, মানে x এর মান হবে 11। তাহলে পাত্রটির ক্রয় মূল্য কত হবে? x এর মান বেরিয়েছে 11, মানে এটাই ক্রয় মূল্য ধরেছিলাম, মানে পাত্রটির ক্রয় মূল্য হবে 11 টাকা, অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, পি ও কিউ এর মোট বেতন হচ্ছে 2000 টাকা। পি তার বেতন, আচ্ছা পি ও কিউ এর মোট বেতন 2000 টাকা, মানে আমি লিখতে পারি পি প্লাস কিউ এর মান হচ্ছে, পি এর বেতন প্লাস কিউ এর বেতন হচ্ছে 2000। এবার কি বলছে দেখো, পি তার বেতনের 95% ও আর তার বেতনের 85% খরচ করে যদি তাদের সঞ্চয় সমান। আচ্ছা, পি তার বেতনের 95% খরচ করে, তাহলে 95% যদি খরচ করে তাহলে বাকিটুকু সে সঞ্চয় করছে, টোটাল পার্সেন্টেজ কত? টোটাল বেতন যদি 100% হয় তাহলে পি সঞ্চয় করে কত? পি সঞ্চয় করবে তাহলে কত? 95% যদি খরচ করে তাহলে বাকিটা সঞ্চয় করবে, মানে সঞ্চয় করে হচ্ছে 100 - 95%, মানে কত পার্সেন্ট হলো? 5%। আর কিউ সঞ্চয় করে তাহলে কত পার্সেন্ট? কিউ খরচ করে হচ্ছে 85%, তাহলে সঞ্চয় করবে কত? 100 - 85 এত পার্সেন্ট, মানে কত হলো? 15%। আবার কি বলছে, তাদের সঞ্চয় সমান হয়, মানে পি, যে পি এর 5%টা আর কিউ এর 15%, এই দুটোর মান হচ্ছে সমান। তাহলে আমি কি লিখতে পারি? পি এর 5%, পি এর 5% ইজ ইকাল টু হচ্ছে কিউ এর 15%, এই দুটো মান যেহেতু সমান বলেছে, তাহলে এর মানে কি? গুণ, মানে আচ্ছা, দুদিক থেকে যদি আমি পি পার্সেন্ট পার্সেন্ট আমি কেটে দিতে পারি, তাহলে কি হবে? পি গুণ 5 সমান সমান হবে কিউ গুণ 15%, তুললে কি হয়? নিচে 100 আসে, 100 কেটে যাবে, বা আমি একবারে পার্সেন্ট পার্সেন্ট তুলতে পারি। তো আমি যদি পি বাই কিউ এর মান বের করি তাহলে পি বাই কিউ সমান সমান কি হবে? 15/5 হবে, কাটাকুটি করলে হয় 3 আর নিচে হবে 1। তাহলে আমি যদি অনুপাত বের করি, পি ইস টু কিউ কি হবে? 3:1, মানে পি এর আয় আর কিউ এর আয়ের অনুপাত হচ্ছে 3:1। আমি ধরছি এই বেতনের আর কি, আমি ধরছি পির বেতন হচ্ছে 3x টাকা, তাহলে কিউ এর বেতন কত হবে? x টাকা, যেহেতু 3:1 অনুপাত বলেছে। আবার এখানে কি ছিল? পি এর বেতন আর কিউ এর বেতনের সমষ্টি ছিল 2000, তা পি এর বেতন আমি পেলাম 3x, কিউ এর বেতন আমি পেলাম x, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে হবে কত? 2000। মানে কি হবে? মানে এখানে করছি 3x + x সমান সমান হচ্ছে 2000, তাহলে 4x এর মান পেলাম 2000। তাহলে x এর মান কত হবে? 2000/4, মানে হবে 500। আমাকে কি বার করতে বলেছে? পি এর বেতন, তাহলে পি এর বেতন আমি কত ধরেছি? 3x ধরেছে, তাহলে পি এর বেতন কত হবে? 3 গুণ 500, মানে কত হবে? 1500 টাকা। তাহলে পি এর বেতন কত? 1500 টাকা, অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, দুটি সমান্তরাল রাস্তার মাঝে একটি 10 মিটার উঁচু টাওয়ার আছে। টাওয়ারটির চূড়া থেকে রাস্তা দুটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 45 ডিগ্রি, তাহলে রাস্তা দুটির মধ্যবর্তী দূরত্ব কত মিটার? আচ্ছা, এখানে দুটো সমান্তরাল রাস্তা আছে, রাস্তা তো এখানে দেখে বোঝানো যাবে না, যাই হোক আমি আগে টাওয়ারটা আঁকি। আমি ধরছি এটা হচ্ছে টাওয়ার, 10 মিটার উঁচু, এটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তাহলে টাওয়ারটার দুপাশে দেখো দুটো রাস্তা আছে, মানে এইখানে একটা রাস্তা আছে, রাস্তা এরকম করে গেছে, টাওয়ার এরকম খাড়া দাঁড়িয়ে রাস্তা এরকম গেছে, আর এইদিকে একটা রাস্তা এরকম গেছে ধরে নাও। তা আমি ধরছি রাস্তার এই একটা বিন্দু আর এই রাস্তার মাঝে একটা বিন্দু হচ্ছে এইটা, দুই দিকে দুটো রাস্তা আছে। তাহলে রাস্তা দুটির মধ্যবর্তী দূরত্ব কত? রাস্তা দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটা, এই দুটো রাস্তার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটুকু। আর এইখানে হচ্ছে টাওয়ারটার কেন্দ্রবিন্দু হচ্ছে এখানে, আর টাওয়ারটার একদম মাথা রয়েছে এইখানটাতে। তাহলে টাওয়ারটির চূড়া থেকে, মানে টাওয়ারটির চূড়া হচ্ছে এই বিন্দুতে, উপরের বিন্দুটা,
রাস্তা দুটির অবনতি কোণ, অবনতি কোণ মানে উপর থেকে যদি নিচের দিকে দেখি তখন হয় অবনতি কোণ। তাহলে টাওয়ারটির চূড়া থেকে নিচের দিকে দেখছি একটা, আর এই টাওয়ারের চূড়া থেকে এই দিকে একটা দেখছি, এই দুটোর অবনতি কোণ। অবনতি কোণ কোনটাকে বলে? যদি আমি এই চূড়ার দিকে যদি এই ভূমির একটা সমান্তরাল সরলরেখা এরকম টেনে নিই, তবে যেই কোণটা করে এই কোণটা হচ্ছে অবনতি কোণ। তা এই কোণটা আমি ধরছি একটা 30 ডিগ্রি, আর এই কোণটা ধরছি আমি 45 ডিগ্রি, এই কোণটাকে বলা হয় অবনতি কোণ। তা এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তার মানে এই কোণটাও হবে 30 ডিগ্রি, আর এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তার মানে এই পাশের এই কোণটাও হবে 45 ডিগ্রি। এর হচ্ছে একান্তর কোণ। আচ্ছা, তাহলে আমি ধরছি টাওয়ারটা হচ্ছে এ বি, নাম দিলাম টাওয়ারটার। রাস্তার এই দিকের একটা বিন্দু নাম দিলাম সি, আর উল্টো দিকের বিন্দুটার নাম দিলাম ডি। তাহলে রাস্তাটা কতটা চওড়া? রাস্তাটা এই যে সিডি এতটা চওড়া, আর টাওয়ারের উচ্চতা বলে দিয়েছে 10 মিটার। আমি ধরছি সি থেকে বি এর দৈর্ঘ্য, মানে এই পাশের সি বিন্দুর রাস্তাটা থেকে টাওয়ারটির ভূমির দৈর্ঘ্য এক্স, মানে সি থেকে বি পর্যন্ত হচ্ছে এক্স, আর বি থেকে ডি পর্যন্ত হচ্ছে ওয়াই। বি থেকে ডি পর্যন্ত দূরত্বটা হচ্ছে ওয়াই। তাহলে দেখো এখানে একটা দুটো সমকোণী ত্রিভুজ পেয়েছে, একটা হচ্ছে ত্রিভুজ এসিডি, একটা হচ্ছে ত্রিভুজ এবিডি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কার কার মান জানি আমি? লম্বর মানটা জানি, এটা হচ্ছে 10, আর ভূমির মানটা x ধরেছে, তা আমার ভূমির মানটা চাই। তাহলে আমি যদি ভূমি বাই লম্ব করি, মানে যদি আমি বিসি বাই লম্ব মানে এবি করি, তাহলে কি পাবো? ভূমি বাই লম্ব মানে হচ্ছে কট। কট কত ডিগ্রি হবে? এই কোণটা যেহেতু 30 ডিগ্রি, মানে এটা সমান সমান আমি কট 30 ডিগ্রি লিখবো। বিসির মান কত? বিসির মান ধরেছি x, তাহলে x বাই এবি। এবির মান কত? এবির মান হচ্ছে টাওয়ারটার উচ্চতা মানে 10 সমান সমান cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে x এর মান কি পেলাম? 10√3 পেলাম, মানে এইটুকু দূরত্ব হচ্ছে 10√3। এবার বাকিটুকু বের করব। বাকিটুকুর ক্ষেত্রেও দেখো একই, সেক্ষেত্রেও কি হবে? যদি আমি ভূমি বাই লম্ব করি, মানে বিডি বাই যদি এবি করি, সেটা কি হবে? সেটা 45 ডিগ্রি। কার 45 ডিগ্রি? cot 45 ডিগ্রি। ভূমি বাই লম্ব মানে cot, তাহলে cot 45 ডিগ্রি। বিডির মান কত? বিডির মান হচ্ছে y ডিভাইডেড বাই এবির মান কত? এবির মান 10 সমান সমান cot 45 ডিগ্রি মান হচ্ছে y 1। তাহলে y সমান সমান কত হবে? 10 গুণ 1 করলে 10 হবে। তাহলে রাস্তা দুটোর মধ্যবর্তী দূরত্ব কত? দূরত্ব দেখো এইটুকু x, এইটুকু y, তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x প্লাস y। তাহলে দূরত্ব কত হবে? x এর মান হচ্ছে 10√3 প্লাস 10। দুটোর থেকে দেখো 10 কমন যায়, 10 কমন নিলে কত পড়ে থাকে? √3 প্লাস 1। আচ্ছা, √3 এর মান এখানে দেয়া নেই, √3 এর মানটা মুখস্থ করতে হবে। √3 এর মান হচ্ছে 1.732। আচ্ছা, √2 এর মানটাও আমি বলে দিই, √2 এর মান হচ্ছে 1.414। তো এই রকম এই মানগুলো একটু মুখস্থ রাখতে হবে। তাহলে কত হবে? সমান সমান 10 ইন্টু √3 জায়গায় 1.732 বসাবো প্লাস 1। তাহলে এটা যোগ করলে কত? 10 গুণ 1.732 আর 1 করলে 2.732। এটাকে 10 দিয়ে গুণ করলে কত হয়? 27.32, মানে হচ্ছে কত? 27.32 এত মিটার, মানে অপশন পি হবে রাস্তা দুটির মধ্যবর্তী দূরত্ব। তারপরেরটা কি বলছে দেখো, অর্পিতা 9টি কমলা লেবু ও 8টি কলা 276 টাকা দিয়ে কিনেছে। যদি কমলা লেবুর দাম 10% হ্রাস পায় এবং কলার দাম একই থাকে, তাহলে 5টা কমলা লেবু ও 10টা কলার দাম হয় 210 টাকা। তাহলে 3টে কমলা লেবু ও 4টে কলার দাম কত? আচ্ছা, আমি ধরছি একটা কমলা লেবুর দাম হচ্ছে x টাকা। আচ্ছা, কমলা লেবুর দাম x টাকা, আর একটা কলার দাম হচ্ছে y টাকা। তাহলে কতগুলো কমলা লেবু কিনেছে? 9টা। তো একটা কমলা লেবুর দাম যদি x টাকা হয়, 9টা কমলা লেবুর দাম কত হবে? 9x টাকা হবে। কতগুলো কলা কিনেছে? 8টা। একটা কলার দাম যদি y টাকা হয়, 8টা কলার দাম কত হবে? 8y টাকা হবে। তো এই দুটো টাকার যোগফল হচ্ছে 276, মানে আমি কি লিখতে পারি? 9x প্লাস 8y ইজিক্যাল টু হচ্ছে 276। এটা একটা সমীকরণ আমি দিতে পারি। আরেকটা কি বলেছে? যদি কমলা লেবুর দাম 10% হ্রাস পায়, তাহলে দেখো এখন কমলা লেবুর দাম ধরেছি আমি, একটার দাম x টাকা, তা 10% হ্রাস পেলে দাম কত হবে? x ইন্টু 10% কমে যাচ্ছে, মানে কত হবে? 90/100 হবে। মানে শূন্য শূন্য কেটে গেল, তার মানে কত হবে? 9x/10 হবে। তাহলে দাম কমে যাওয়ার পর একটা কমলা লেবুর দাম হচ্ছে 9x/10 টাকা। তাহলে দাম কমে যাওয়ার পর কতগুলো কমলা লেবুর কথা বলেছে? 5টা কমলা লেবুর কথা বলেছে। তাহলে 5টা কমলা লেবুর দাম কত হবে? একটার দাম 9x/10, তাহলে 5টার দাম কত হবে? 5 ইন্টু 9x/10, মানে 5 আর 10 কে কাটলে হয় 2, মানে হবে 5টার দাম হবে 9x/2, 5টার দাম হবে 9x/2। আর কি? আর দেখো, আর কলার দাম একই রয়েছে, মানে কলার দাম আগেও y টাকা ছিল, এখনো y টাকা। কতগুলো কলা? 10টা কলা। তাহলে 10টা কলার দাম কত হবে? 10y হবে। মানে এই দুটো যোগফল কত হচ্ছে? তাহলে 5টা কমলা লেবু আর 10টা কলার দাম হচ্ছে 210 টাকা। মানে আমি কি লিখতে পারি? 9x/2, 5টা কমলা লেবুর দাম প্লাস 10টা কলার দাম, মানে 10y ইজিক্যাল টু হচ্ছে 210। আমি যদি লসাগু করি তাহলে হবে কত? 2। 9x প্লাস 20y সমান সমান হচ্ছে 210। তাহলে কি হবে? 9x প্লাস 20y সমান সমান 2টাকে ডান পাশে পাঠালে গুণ হয়ে যাবে 420।
তো এটা আরেকটা সমীকরণ পেলাম, এটাকে 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ ছিল এইটা, 2 নম্বর সমীকরণ ছিল এইটা। দুটোতেই দেখো 9x আছে, তো আমি যদি 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বাদ দিই তাহলে কি আসে? যদি আমি 2 - 1 করি তাহলে কি হবে? 2 নম্বরে আছে 9x প্লাস 20y সমান সমান 420, আর 1 নম্বরে আছে 9x প্লাস 8y সমান সমান 276। যদি আমি বিয়োগ করি তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস মাইনাস হয়ে যাবে, 9x কেটে গেল, 20y থেকে 8y বাদ দিলে হয় 12y সমান সমান, এটা বিয়োগ করলে হয় 420 থেকে 276 বিয়োগ করলে হয় কত? 4, 7 আর 1 8, 4, 2 আর 1 3 1, তাহলে 12y সমান সমান 144। তা 12 আর তাহলে y সমান সমান কত হবে? 144/12 হবে, মানে 12 গুণ 12 করলে 144 হয়, তাহলে y এর মান বেরোলো 12। তা আমি যদি এটাকে 1 নম্বর সমীকরণে বসাই y এর মানটাকে, তাহলে কি বেরোবে? 1 নম্বর সমীকরণটা কি ছিল? 9x, এই যে এইটা 9x, আচ্ছা উপরে বসাই, তো সমীকরণটা ছিল 9x প্লাস 8y, মানে 8 গুণ 12 সমান সমান হচ্ছে 276, তাহলে 9x প্লাস 8 12 হয় 96 সমান সমান 276, তাহলে 9x হবে 276 মাইনাস 96, করলে কত হবে? করলে হবে 180, তাহলে x সমান সমান হবে 180/9 মানে হয় 20, তাহলে x এর মান বেরোলো 20 আর y এর মান বেরোলো 12, মানে একটা কমলা লেবুর দাম হচ্ছে 20 টাকা আর একটা কলার দাম হচ্ছে 12 টাকা। আমাকে কি বার করতে বলেছে? 3টে কমলা লেবু আর 4টে কলার দাম কত হবে। তাহলে দেখো একটা কমলা লেবুর দাম হচ্ছে 20 টাকা, মানে 3টে কমলা লেবুর দাম কত হবে? এদিকে করছি 3 গুণ 20 টাকা হবে, প্লাস আর 4টে কলার দাম কত হবে? একটা কলার দাম 12 টাকা, 4টে কলার দাম কত? 4 গুণ 12 টাকা হবে, তাহলে মোট কত হবে? এত টাকা, মানে 3 কুড়ি হবে 60 যোগ 4 12 48, তাহলে মোট কত হবে? 60 আর 48 যোগ করলে 108 টাকা। তাহলে 3টে কমলা লেবু আর 4টে কলার দাম কত হবে? 108 টাকা, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 50 এর নিচে অবস্থিত মৌলিক সংখ্যার সংখ্যা কত? দেখো 50 এর নিচে মৌলিক সংখ্যা কতগুলো আছে? 50 এর নিচে মৌলিক সংখ্যা আছে 15টা, আর যদি বলে 100 এর নিচে, 100 এর নিচে আছে টোটাল হচ্ছে 25টা। তার মানে 50 থেকে 100 এর মধ্যে, 50 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে? 50 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে হচ্ছে 10টা। আচ্ছা 50 এর নিচে মৌলিক সংখ্যাগুলো কি কি আমি একটু লিখে দিচ্ছি, দেখো 2 একটা, 3 একটা, 5 একটা, 7 একটা, 11 একটা, 13 একটা, 17 একটা, 19 একটা, 23 একটা, 29 একটা, 31 একটা, 37 একটা, 41 একটা, 43 একটা আর 47 একটা। গুনো দেখো 15টাই হবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 13, 14, 15। তাহলে কতগুলো 50 এর নিচে মৌলিক সংখ্যা আছে? 15টা, মানে অপশন বি হবে। তারপরটা এটা মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। তারপরটা কি বলছে দেখো, তিনটি সংখ্যার অনুপাত 5:6:8 এবং তাদের সমষ্টি 38 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো তিনটি সংখ্যার অনুপাত বলেছে 5:6:8, আমি x ধরে করি, তাহলে আমি ধরছি প্রথম সংখ্যা একটা হচ্ছে 5x, তাহলে একটা হবে 6x আর একটা হবে 8x, তাদের সমষ্টি বলেছে মানে যোগ করে দিই তিনটাকে, এটা সমান সমান কত? 3800, তাহলে যোগ করলে কত হয়? 5 আর 6 11 আর 8 19, মানে 19x সমান সমান 3800। তাহলে 19 আর 38 তো কাটাকুটি, যে 19 দুগুণে 38 মানে 200 হয়, তাহলে x এর মান হলো 200। কি বের করতে বলেছে? বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এই তিনটে সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা? 8x ছিল, মানে বৃহত্তম সংখ্যাটি কত হবে? 8 × x এর মান হচ্ছে 200, মানে 8 গুণ 200 হলো কত? তাহলে 1600, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, একজন ব্যক্তির জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল মাসের বেতনের গড় হচ্ছে 8000 টাকা, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ও মে মাসের বেতনের গড় হচ্ছে 8500 টাকা। যদি তার মে মাসের বেতন 6500 টাকা হয় তাহলে তার জানুয়ারি মাসের বেতন কত টাকা? আচ্ছা কি বলছে তা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে 4 মাসের গড় বলেছে 8000 টাকা, তাহলে এই 4 মাসের তার সমষ্টি কত হবে বেতনের? 8000 × 4 হবে। তাহলে কোন কোন মাসের বেতনের সমষ্টি? জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি প্লাস মার্চ প্লাস এপ্রিল, এই 4 মাসের বেতনের গড় বলেছে 8000, তাহলে 4 মাসের বেতনের সমষ্টি কত হবে? 8000 × যতগুলো মাস, 4 মাস × 4, তার মানে কত হলো? সমান সমান হলো 3200। তারপরে কি বলেছে? তার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ও মে, এখানেও 4 মাস, এই 4 মাসের বেতনের গড় বলেছে 8500, তাহলে এই 4টে মাসের বেতনের সমষ্টি কত হবে? কি কি মাস? ফেব্রুয়ারি প্লাস মার্চ প্লাস এপ্রিল প্লাস মে, এটা হচ্ছে মে, এই 4 মাসের বেতনের গড় বলেছে 8500, তাহলে এই 4 মাসের বেতনের সমষ্টি কত হবে? 8500 × 4, মানে 8500 × 4, এটা করলে কত? এটা করলে হয় 3400 টাকা। তাহলে দেখো এই প্রথমটার থেকে আমি যদি দ্বিতীয়টা বিয়োগ করে দিই, তাহলে এফ এম এ এগুলো সব চিহ্ন পাল্টে যাবে, এটারও চিহ্ন পাল্টে যাবে, তাহলে এফ এফ কাটবে, এম এম কাটবে, এ এ কাটবে, তাহলে কি পড়ে থাকবে? জানুয়ারি মাইনাস মে পড়ে থাকবে। এটা সমান সমান কত? 3200 - 3400 করলে -200,
আবার দেখো তার মে মাসের বেতন বলে দিয়েছে 6500 টাকা, তাহলে মেয়ের জায়গায় আমি লিখি 6500, মানে জানুয়ারি মাসের বেতন মাইনাস 6500 সমান সমান হচ্ছে মাইনাস 200। আচ্ছা এটা 200, ওফ এটা ভুল হয়েছে, 8000 গুণ 4 করলে তো 32,000 হয়, 8500 গুণ 4 মানে 34,000, মানে এটা 2000 হবে, 2000। তাহলে জানুয়ারি মাসের বেতন কত হবে? তাহলে 6500টা ডান পাশে চলে গেলে 6500 মাইনাস 2000 মানে কত হবে? 4500 হবে। তাহলে তার জানুয়ারি মাসের বেতন কত টাকা? 4500 টাকা, মানে অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, a স্কয়ার প্লাস 9b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 6ab প্লাস 6bc মাইনাস 2c। আচ্ছা এটা একটু ভালো করে খেয়াল করো, a স্কয়ার মানে a এর স্কয়ার করতে হবে, 9b স্কয়ার মানে 3b তার স্কয়ার হবে, আর c স্কয়ার মানে c তার হোল স্কয়ার, মানে a থাকবে, 3b থাকবে, আর c থাকবে। অপশন গুলো দেখো, a 3b আর c, এই অপশনটাতে দেখো 2c রয়েছে, তাই 2c থাকলে তো 4c স্কয়ার হতো, তার মানে c নম্বর অপশনটা হবে না, এটা কেটে গেল। এবার আমি বাকিগুলো দেখি, দেখো ab এর চিহ্ন আগে দেখো -6ab রয়েছে, মানে a এ আর এ আর বি এর গুণ করলে আমাকে মাইনাস আসতে হবে, তার মানে এ আর বি এর মধ্যে যে কোনো একজন মাইনাস হবে। তাহলে এ আর বি এর মধ্যে দেখো a মাইনাস 3b আছে, যে কোনো একজন মাইনাস, পরেরটাতেও দেখো a মাইনাস 3b যে কোনো একজন মাইনাস, তারপরটাতেও a মাইনাস 3b যে কোনো একজন, আচ্ছা এটা তো হবেই না। 4 নম্বরে দেখো সবগুলো প্লাস, তো সব প্লাস থাকলে নিশ্চয়ই কোনোটাতে মাইনাস আসতে পারে না, তাহলে 4 নম্বর অপশনটাও হবে না। তাহলে এই দুটোর মধ্যে কিছু একটা হবে। বিসি, বিসির দুটো, বিসির গুণফলটা দেখো চিহ্নটা আগে পজিটিভ রয়েছে, তার মানে পজিটিভ রয়েছে মানে হয় বি আর সি দুটোই পজিটিভ থাকবে, নতুবা বি আর সি দুটোই নেগেটিভ থাকবে। এখানে দেখো বি আর সি দুটোই পজিটিভ নেই, তার মানে বি আর সি কে দুটোই নেগেটিভ থাকতে হবে। এই বি নম্বর অপশনে দেখো বি ও নেগেটিভ আছে, সি ও নেগেটিভ আছে, তার মানে বি নম্বর অপশনটা হতে পারে। সি নম্বর অপশনে দেখো সি পজিটিভ আছে, তার মানে সিটা হবে না। আচ্ছা আর মাইনাস 2ac ছিল, মানে এসি এর গুণফল নেগেটিভ, মানে হয় এ আর সি এর মধ্যে একজনকে নেগেটিভ হতে হবে। তাহলে দেখো এ এর এখানে পজিটিভ দিয়েছে, সি এর এখানে নেগেটিভ দিয়েছে, তার মানে আমার এটা আসছে, তো আমি এটাকে ভেঙে দেখবো। কি ছিল? a মাইনাস 3b মাইনাস c তার হোল স্কয়ার। এটাকে ভাঙলে কি হয়? a স্কয়ার প্লাস b স্কয়ার মানে মাইনাস 3b তার হোল স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস মাইনাস c তার হোল স্কয়ার। তারপরে কি হয়? প্লাস 2 ইন্টু ab মানে a ইন্টু মাইনাস 3b প্লাস bc, মানে b এখানে হচ্ছে মাইনাস 3b ইন্টু c প্লাস ca, মানে c হচ্ছে মাইনাস c ইন্টু a। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ভাঙলে কি হয়? a স্কয়ার, এখানে মাইনাস 3b তার হোল স্কয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যায় 9b স্কয়ার, আর মাইনাস c এর হোল স্কয়ার করলে প্লাস c স্কয়ার, প্লাস 2 ইন্টু a আর মাইনাস 3b গুণ করলে হয় মাইনাস 3ab, মাইনাস 3b আর c গুণ করলে হয় মাইনাস 3bc, মাইনাস এর গুণ করলে হয় মাইনাস ac। এবার এগুলোকে গুণ করব, a স্কয়ার প্লাস 9b স্কয়ার প্লাস c স্কয়ার, যদি গুণ করি 2 আর মাইনাসে গুণ করলে মাইনাস 6ab, 2 আর মাইনাস 3bc গুণ করলে হয় মাইনাস 6bc, আর 2 আর ac গুণ করলে হয় মাইনাস 2ac। তাহলে দেখো, আচ্ছা কিছু ভুল হলো মনে হচ্ছে, মাইনাস 3b ইন্টু মাইনাস c হবে এখানে, এখানে এটা প্লাস হয়ে যাবে। তা দেখো এটাই দেখো আমাকে দিয়েছিল, তার মানে এটা, আচ্ছা ফর্মুলাটা আমি লিখে নিই। a প্লাস বি প্লাস সি যদি থাকে তার হোল স্কয়ারের ফর্মুলা কি? a প্লাস বি প্লাস সি, ও সরি সরি, এর ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, অথবা 2ab প্লাস 2bc প্লাস 2c এরকম করেও লেখা যায়। আমি এখানে দেখো, এখানে ছিল কিন্তু a মাইনাস 3b মাইনাস c, এটাকে আমি কি করে লিখেছি? এটাকে ধরেছি a প্লাস মাইনাস 3b আবার প্লাস মাইনাস c তার পুরোটার হোল স্কয়ার, মানে a কে ধরেছি a, b কে ধরেছি মাইনাস 3b, c কে ধরেছি মাইনাস c, এইভাবে আমি ভেঙেছি, ঠিক আছে? তারপরটা তাহলে আমার অপশন বি টা কারেক্ট হবে, এটাকে ভেঙে আমি দেখালাম। তারপরটা কি বলছে দেখো, প্রতি 2 বছর অন্তর জন্মানো 5 জন শিশুর বয়সের সমষ্টি 40 বছর, তাহলে সব থেকে বড় শিশুটির বয়স কত? তাহলে শিশুগুলো দেখো 2 বছর অন্তর 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 জন্মেছে, তাহলে আমি ধরছি সব থেকে বড় শিশুটার বয়স x বছর, তাহলে তার পরের শিশুটা বড় জনের পরে যে জন্মেছে তারও 2 বছর পরে জন্মাবে, তাহলে তার বয়স কত হবে? বড় শিশুর থেকে 2 বছর কম, মানে হবে কত? x মাইনাস 2 বছর। আবার এর জন্মানোর 2 বছর পরে যে জন্মেছে তার বয়স হবে এর থেকে আরো 2 বছর কম, মানে তার বয়স হবে x মাইনাস 4 বছর। তারপরে যে জন্মেছে তার বয়স এর থেকে আরো 2 কম হবে, মানে কত হবে? x মাইনাস 6 বছর। তারপরে জন্মেছে যে, তার বয়স এর থেকে আরো 2 কম, মানে x মাইনাস 8 বছর। তাহলে দেখো 5 জন হয়ে গেল, একজনের x, একজনের x মাইনাস 2, x মাইনাস 4, x মাইনাস 6, x মাইনাস 8। তাহলে এদের সমষ্টিটাই বলেছে 40, মানে এদের যোগ করব, তাহলে কি হলো? x plus x minus 2 plus x minus 4 plus x minus 6 plus x minus 8 সমান সমান হচ্ছে 40। কতগুলো x আছে দেখো? 5টা x আছে।
তাহলে 5x আর কি কি সংখ্যা -2 আর -4 করলে হয় -6, -6 আর -6 করলে হয় -12, -12 আর -8 করলে হয় -20 সমান সমান 40। তাহলে -20 কে ডান পাশে পাঠালে হয় 5x সমান সমান 40 যোগ 20 করলে হয় 60, 5 আর 60 কে কাটলে হয় 12, মানে x এর মান হচ্ছে 12। আমাকে কি চেয়েছে, সব থেকে বড় শিশুটির বয়স কত? বড় শিশুটির বয়স x ছিল, তার মানে বড় শিশুটির বয়স 12 বছর, অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, 450, 1500, 1650 এর গসাগু কত? তাহলে আমি উৎপাদকে ভাঙার মতো করে যদি ভাঙি একবারে, দেখো আমি এমন সংখ্যা দিয়ে ভাগবো যেটা দিয়ে তিনটেকেই ভাগ করা যায়। দেখো সবার লাস্টে একটা করে শূন্য আছে, মানে তিনটেকেই কিন্তু 10 দিয়ে ভাগ করা যায়। তো 10 দিয়ে যদি আমি ভাঙি তাহলে কত হবে? 45 হবে, 150 হবে আর 165 হবে। তিনটেকে দেখো 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে 5 দিয়ে আমি যদি ভাঙি তাহলে কত হবে? 9 হবে, 30 হবে আর 3 5 15, 1 5 3। আবার তিনটেকেই দেখো 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 দিয়ে যদি আমি ভাঙি তাহলে 3 10 11। এবার দেখো তিনটেকে আর কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে গসাগু কত হবে? যত যত দিয়ে সব কটাকে গেল সেইগুলোর গুণফল, মানে 10 10 ইন্টু 5 ইন্টু 3, এটা হবে এদের গসাগু। তাহলে করলে কত হয়? 10 গুণ 5 করলে 50, গুণ 3 করলে হয় 150, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, একটা আয়তঘনাকার বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.5 মিটার, 2 মিটার ও 90 সেমি। যদি বাক্সটিকে সম্পূর্ণভাবে কাগজ দিয়ে মোড়া হয় তাহলে প্রতি বর্গমিটার 70 টাকা হিসেবে কত টাকার কাগজ লাগবে? আচ্ছা, একটা আয়তঘনাকার বাক্সকে কাগজ দিয়ে মুড়ছে, কাগজ দিয়ে মুড়বে মানে তার চারপাশে মুড়বে সব দিকে, মানে বাইরের দিকে আর কি। তাহলে সেটাকে মানে কি করতে হবে? সেটা সমগ্র তলের ক্ষেত্রফল হবে। তাহলে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাকে জানতে হবে। আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে আয়তঘনাকার বাক্সটার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য বলেছে 2.5 আর প্রস্থ বলেছে 2, তার মানে কত হবে? 2.5 ইন্টু 2 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। প্রস্থ বলেছে 2 মিটার, উচ্চতা বলেছে 90 সেমি। আচ্ছা, 90 সেমিটাকে আমাকে মিটারে নিতে হবে, কারণ আমার এখানে দেখো প্রতি বর্গ মিটার আবার 70 টাকা বলেছে, মানে সবগুলো মিটারে আছে। 90 সেমিকে মিটারে নিতে গেলে কি করতে হবে? 90 কে 100 দিয়ে ভাগ করতে হবে, এত মিটার, মানে হবে 0.9 মিটার। তাহলে উচ্চতা কত পেলাম? 0.9 পেলাম। তাহলে প্রস্থ ইন্টু উচ্চতা মানে 2 ইন্টু 0.9 প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ছিল 2.5 ইন্টু 0.9, এত এটা কি, এত এটা বর্গ মিটারে বেরোলো। আচ্ছা, এবার যদি আমি ভিতরের গুলোকে ভাঙি, 2.5 গুণ 2 করলে হয় 5, যোগ 2 গুণ 0.9 করলে 1.8, যোগ 2.5 গুণ 0.9 করলে 25 গুণ 1 করলে 225, মানে 2.25 হবে। তাহলে 2 গুণ 5 আর 1.8 যোগ করলে হয় 6.8, 6.8 আর 2.25 মানে হবে হচ্ছে 8.05। 8, ও সরি 8 পয়েন্ট না তো, 6.8 ছিল 2.05, তাহলে 6 আর 2 হচ্ছে 6.8, 8 পয়েন্ট না, এটা হবে 9.05, 9.05। আচ্ছা, তাহলে 2 দিয়ে যদি 9.05 কে গুণ করি তাহলে হবে 18.1 হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 18.1 এত বর্গমিটার। আবার কি, প্রতি বর্গমিটার 70 টাকা খরচ হলে কত টাকা? তাহলে 1 বর্গমিটারে খরচ হয় 70 টাকা, তাহলে 18.1 বর্গমিটারে খরচ হবে কত? 18.1 ইন্টু 70, এত টাকা। এই পয়েন্টটাকে যদি তুলে দিলাম তাহলে নিচে 10 শূন্য শূন্য কেটে যাবে, তাহলে 181 গুণ 7, গুণ করলে কত? 7 একে 7, 7 8 56, 6 হাতে 5, 7 একে 7 আর 5 12, মানে কত টাকা খরচ হচ্ছে? 1267 টাকা খরচ হচ্ছে, মানে 1267 টাকার কাগজ লাগবে, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, অরুণা বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে জয়শ্রীর কাছ থেকে 9,000 টাকা ধার করে, তাহলে 2 বছর পর অরুণাকে মোট কত টাকা ফেরত দিতে হবে? মানে সমূল চক্রবৃদ্ধিটা বের করতে হবে। তো সমূল চক্রবৃদ্ধি বের করার অনেক ফর্মুলা আছে, তো আমি বেসিক যে ফর্মুলাটা সেটাতে করাচ্ছি। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে 2 বছরের 10% সুদের হারে? 9,000 ইন্টু, তাহলে উপরে হবে 100 যোগ 10 ডিভাইডেড বাই 100, তার পাওয়ারে হবে স্কোয়ার হবে, মানে তার হোল স্কোয়ার। তাহলে কত হয়? 9,000 ইন্টু 110 বাই 100, তার স্কোয়ার, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, মানে কি হবে? 9,000 ইন্টু 11 বাই 10 ইন্টু 11 বাই 10, দুটো শূন্য নিচে, দুটো শূন্য উপরে কেটে গেল। আচ্ছা, তাহলে 90 ইন্টু 11 গুণ 11 করলে হয় 121, তাহলে 121 গুণ 9 করলে 9 একে 9, 9 দুগুণ 18, 8 হাতে 1, 9 কে 9 রেখে 10 শূন্য, মানে 10,890 টাকা তাকে শোধ করতে হবে। তাহলে কত হবে? অপশন বি হবে। এটা অন্যরকম করে নানান রকম করে করা যায়। পার্সেন্ট ধরে ধরো 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে, এটা কত পার্সেন্ট তাহলে তাকে টাকাটা দিতে হবে?
10 যোগ 10 প্লাস 10 ইন্টু 10/100, এইভাবে এত পার্সেন্ট সুদ তাকে দিতে হবে, এইভাবে অনেক রকম করে করা যায়। তো যাই হোক, তারপরেরটা করি। ও এটা একদম সোজা অঙ্ক, এটা তোমরা নিজেরা করবে। তারপরটা কি বলছে দেখো, সমীরের কাছে 6 সেমি ব্যাস বিশিষ্ট একটি নিরেট ধাতব বল আছে। আচ্ছা, ধাতব বল মানে গোলাকার বল। সেই বলটি গলিয়ে একটি নিরেট চোঙ তৈরি করতে চাই। যদি চোঙটির ব্যাস বলটির ব্যাসের সমান হয় তাহলে চোঙটির উচ্চতা কত সেমি হবে? আচ্ছা, সমীরের কাছে 6 সেমি ব্যাস বিশিষ্ট একটি নিরেট ধাতব বল আছে, তাহলে বলটার ব্যাস বলে দিয়েছে। তাহলে বলটার ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক মানে 6/2 সেমি, মানে হচ্ছে 3 সেমি। তাহলে বল বল মানে হচ্ছে গোলক, তাহলে বলটার আয়তন কত হবে? বলটাকে নিরেট বল মানে সলিড, সেটাকে গলিয়েছে মানে তার মধ্যে কতটা মাল মশলা রয়েছে মানে তার আয়তনটা। তাহলে বলটার আয়তন কত হবে? বলটির আয়তন সমান সমান গোলকের আয়তন। গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, আর মানে ব্যাসার্ধ মানে 3 কিউব, এত ঘন সেমি। সেটাকে গলিয়ে কি করছে? একটা নিরেট চোঙ তৈরি করবে। তাহলে চোঙ মানে কি? চোঙের ক্ষেত্রফলে এই চোঙের আয়তনের আবার ফর্মুলা কি? চোঙের আয়তনের ফর্মুলা হবে, যেহেতু গলিয়ে তৈরি করেছে মানে দুটোরই আয়তন সেম হবে। চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এই, যেখানে আরটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তাহলে দেখো এখানে কি বলেছে, যদি চোঙটির ব্যাস বলটির ব্যাসের সমান হয়, মানে চোঙটির ব্যাসও কত হবে? 6 সেমি হবে। তো চোঙটির ব্যাস দিয়ে তো আমার কাজ নেই, চোঙটির ব্যাসার্ধ তাহলে কত হবে? ব্যাসার্ধ হবে 6/2 মানে 3 সেমি। তাহলে চোঙটির আয়তন কত? পাই ইন্টু হবে 3 স্কোয়ার, 3 স্কোয়ার করলে কত? 9 ইন্টু এইচ। আমাকে বের করতে বলেছে চোঙটির উচ্চতা কত, তার মানে দেখো এই পাই ইন্টু 9 ইন্টু এইচ এইটাই হবে 4/3 ইন্টু পাই ইন্টু 3 কিউবের সাথে সমান, যেহেতু তাদের দুজনেরই আয়তন সমান। তাই আমি কি লিখতে পারি? পাই ইন্টু 9 ইন্টু এইচ সমান সমান 4/3 ইন্টু পাই ইন্টু 3 কিউব করলে হয় 27। আচ্ছা, পাই আর পাই দুই দিক থেকে কেটে গেল, এই 3 আর 27 কে কাটলে হয় 9, এদিকেও 9 বা পাশেও 9, তাহলে 9 9 কেটে যায়, তাহলে এইচ এর মান কত হলো? 4। মানে চোঙটির উচ্চতা কত সেমি হবে? চোঙটির উচ্চতা হবে 4 সেমি, অপশনই হবে। তারপর কি বলছে দেখো, 3-এর প্রথম 5টি গুণিতকের গড় কত? আচ্ছা, 3-এর এটা 5টা বলেছে, তো হ্যাঁ 5টা বলেছে মানে এটা আমি করতে পারি, এমনি পাতি যে নিয়ম সেটাতেই করতে পারি। যদি বেশি বলতো তাহলে অন্য নিয়মে করতে হতো। 3-এর প্রথম 5টা গুণিতক মানে কি? মানে হচ্ছে 3 গুণ 1, 3 গুণ 2, 3 গুণ 3, 3 গুণ 4, 3 গুণ 5, এটাই হচ্ছে 3-এর প্রথম 5টা গুণিতক। মানে কত হয়? 3, 6, 9, 12 আর 15। এদের গড় বের করব। গড় কি করে বের করে? এদের প্রথমে সমষ্টি বার করব, ডিভাইডেড বাই যতগুলো গুণিতক বলেছে তত। তাহলে এদের সমষ্টি করলে কত হয়? 3 আর 6 9, 9 9 18, 18 আর 12 30, 30 আর 15 হয় 45, ডিভাইডেড বাই, তাহলে গড় কত হবে? ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা, কতগুলো সংখ্যা? 5টা বলেছে মানে ডিভাইডেড বাই 5, কাটাকুটি করলে কত হয়? 9 হয়। মানে এদের গুণিতকের গড় কত হবে? 5টা গুণিতকের 3-এর 9 হবে, অপশন ডি। তো আজকের ক্লাসে এই 20টা অঙ্কই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।